বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আজ আমি পঞ্চম অধ্যায় শুরু করব। জয় রাম, জয় রাম, জয় রাম। আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আমার অগ্রজ ঈশ্বর ফণীভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই সময় আমতায় মুন্সেফ ছিলেন। আমার নিকট ঠাকুরের কথা শুনিয়া তিনি কিছুদিন যাবৎ আগ্রহ প্রকাশ করিয়াছিলেন যে একবার যেন সুযোগ মতো তাহাকে আমতায় লইয়া যায়। বৌদিও ঠাকুরকে একবার দেখবার জন্য অত্যন্ত উৎসুক হইয়া উঠিয়াছিলেন এবং মনে মনে স্থির করিয়া রাখিয়াছিলাম যে এবার ঠাকুর কলকাতায় আসিলে তাহাকে একবার আমতায় যাইবার জন্য অনুরোধ করিব। যতদূর স্মরণ হয় 1922 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে ঠাকুর কলকাতায় আসিলেন এবং মতিবাবুর ডিসকন লেনের বাসায় উঠিয়াছিলেন। সংবাদ পাইয়া সেই দিন বৈকালেই ঠাকুর দর্শনে আসিলাম। আসিয়া দেখিলাম যে আসর বেশ গুলজার। মতিবাবু, প্রভাতবাবু, বরদাবাবু প্রভৃতি অনেকেই উপস্থিত আছেন, কিন্তু বিশেষ করিয়া আমার দৃষ্টি আকর্ষণ করিলেন একজন অপরিচিত ভদ্রলোক। তিনি যুক্তাসনে মেরুদণ্ড টান করিয়া ঠাকুরের সম্মুখে বসিয়া রহিয়াছেন। কথাবার্তা যাহা কিছু তিনিই বলিতেছেন। ঠাকুর মাঝে মাঝে শুধু এক আধবার হ্যাঁ না করিতেছেন মাত্র। অনুসন্ধানে জানিলাম যে তিনি বহু দিন হইতেই ঠাকুরের সঙ্গে পরিচিত। ছুটি লইয়া বায়ু পরিবর্তনে গিয়াছিলেন। কর্মস্থলে ফিরিবার পথে 2 থেকে 4 দিনের জন্য কলকাতায় আছেন এবং ঠাকুরের সংবাদ পাইয়া তাহাদের সঙ্গে দেখা করিতে আসিয়াছেন। ভদ্রলোকের কথাবার্তার ধরনটা কিন্তু আমার মোটেই পছন্দ হইল না। তিনি বলিতেছিলেন যে বায়ু পরিবর্তনে যাইয়া তাহার একজন সাধুর সঙ্গে সাক্ষাৎ হইয়াছে, অতি উঁচু দরের লোক, এবং তাহাদের উপদেশ বলিও তেমনই সারগর্ভ। এই উপদেশের কিছু কিছু তিনি উদ্ধৃত করিতেছিলেন এবং চারিদিকে তাকাইতেছিলেন। ভাবটা যেন এ সকল অতি উঁচু স্তরের কথা তোমাদের জন্য নয়, একমাত্র ঠাকুরই যদি কিছুটা বুঝিয়া উঠিতে পারেন। শীঘ্রই অতিষ্ঠ হইয়া উঠিলাম এবং এক সুযোগে বাহির হইয়া গেলাম। বরদাবাবু ও আমার সঙ্গে আসিলেন। সিগারেট ধরাইয়া ছাদের এক কোণে যাইয়া বসিলাম। বরদাবাবু বলিলেন, দেখলেন লোকটার অবস্থা, অহংকারে এত ফুলিয়াছে যে এখন ফাটিলেই হয়। কিন্তু আমি ভাবিতেছিলাম অন্য কথা। এই ভদ্রলোক ঠাকুর ও আমাদের সম্মুখে তাহার সেই নবপরিচিত সাধুটির এবং তৎসঙ্গে আরও 2-4 জনের জন্য এত উচ্ছ্বাসিত প্রশংসা করছিলেন কেন? আমার সেই উকিলবাবুর কথা মনে পড়িয়া গেল। তবে তফাৎ এই যে উকিলবাবু আমার সহিত আলাপ আলোচনায় অন্যান্য সাধুদের কথা তুলিয়া প্রকারান্তে ঠাকুরকে হেয় প্রতিপন্ন করিতে চেষ্টা করিতেন, আর ইনি ঠাকুরের সম্মুখেই অনুরূপ প্রয়াস পাইলেন। কথাটা অত্যন্ত রূঢ় শুনাইতেছে এবং কেহ কেহ মনে করিতে পারেন যে আমি মন গড়া একটা কিছু ধরিয়া লইয়া তিলকে তাল করিয়া অযথা ভদ্রলোকের উপর দোষারোপ করিতেছি। কিন্তু কথাটা আমার জ্ঞান বিশ্বাস মতে সত্য এবং সেই সত্যই ইচ্ছা প্রকাশ করিতে দ্বিধা করিলাম না। পরে এই ভদ্রলোকের অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করিয়াছিলাম এবং তিনি ঠাকুরের একজন একনিষ্ঠ ভক্ত হইয়া উঠিয়াছিলেন। একবার বলি যে অহংকারাত্মিকা বুদ্ধি লইয়া ঠাকুরকে যাচাই করিয়া আসিয়া কাহারও কোনো লাভ হইতে দেখি নাই, বরং কেহ কেহ ঠাকুরের প্রতি একটা অশ্রদ্ধার ভাব লইয়া ফিরিয়া গিয়াছেন। তিনি ছিলেন কাচের আয়নার মতো। যেরূপ ভাব লইয়া তাহার নিকট যাইত সেইরূপ ভাবই তাহাতে প্রকাশ পাইত। সেদিন আর ঠাকুরের সঙ্গে কথা বলিবার সুযোগ হইল না। পরের দিন ছুটি ছিল। প্রাতকালেই আসিয়া ঠাকুরের নিকট উপস্থিত হইলাম। বরদাবাবু পূর্বেই আসিয়া জুটিয়াছিলেন। একবার আমতায়
আমার দাদার বাসায় যাইবার কথা বলিতে ঠাকুর অতি সহজেই সম্মত হইয়া গেলেন এবং তখনই স্থির হইল যে পরের দিন প্রাতকালে 7টার ট্রেনে মতিবাবু, বরদাবাবু ও আমি ঠাকুরকে লইয়া আমতায় রওনা হইব। নির্দিষ্ট সময় উটরাম ঘাট হইতে খেয়ায় গঙ্গা পার হইয়া তেলকল ঘাট স্টেশনে আসিয়া গাড়িতে চাপিলাম। বর্তমান হাওড়া আমতা লাইনে তেলকল ঘাট ও হাওড়া ময়দান এই দুইটি স্টেশন উঠিয়া গিয়াছে। কদমতলা যাইয়া ট্রেনে উঠিতে হয়। এই লাইনে কোনো দ্বিতীয় শ্রেণী ছিল না। মধ্যম শ্রেণীতে অত্যন্ত ভিড় দেখিয়া আমরা প্রথম শ্রেণীর কামরাতেই অধিকার করিয়া বসিলাম। ছোট লাইন এবং তদুপযোগী ছোট্ট একখানা প্রথম শ্রেণীর কামরা, কিন্তু আমাদের সৌভাগ্যক্রমে আর কোনো যাত্রী না থাকায় আমরা আরামেই বসিলাম। দাদা আমতা থাকাকালীন এই গাড়িতে আমি বহুবার যাতায়াত করিয়াছি এবং সেই ছোট লাইনের অভিনত্ব এখনও মনে দাগ কাটিয়া রহিয়াছে। গতি 5 হইতে 10 মাইলের মধ্যে হেলিয়া দুলিয়া গাড়িখানা চলিয়াছে। মাঝে মাঝে অসম্ভব ঝাঁকানি। সকালে বিকালে ডেলি প্যাসেঞ্জারের ভিড় এবং তাহাদের সেই মামুলি কথাবার্তা, সকল কথাই মনে পড়িতেছে। রেলের রাস্তাটিও অভিনব। কাহারও বৈঠকখানার ধার দিয়া, কাহারও রান্নাঘরের পিছন দিয়া, কখনো বা কাহারও বাহিরের উঠানের মধ্য দিয়া আঁকিয়া বাঁকিয়া চলিয়াছে। একটা জায়গায় কথা আমার বিশেষভাবে মনে পড়ে। রাস্তাটা সেখানে 2টি ময়রার দোকানের একেবারে কোল ঘাসিয়া গিয়াছে। যখনই গাড়িটা সেই জায়গাটা অতিক্রম করিয়া যাইত তখনই মনে হইত যে হাত বাড়াইলেই বোধ হয় একটা রসগোল্লা বা 2টি জিলিপি তুলিয়া লওয়া যায়। আর একটা কথাও স্পষ্ট মনে আছে, মুন্সিরহাট স্টেশনে আসিলেই ফেরিওয়ালার ডাক শুনিতাম, রম্ভা চাই রম্ভা। এখানে আসিলেই চলতি কলা কথাটা হঠাৎ কী করিয়া বিশুদ্ধ রম্ভায় পরিণত হইয়া যাইত তাহা বলিতে পারিব না। তো বন্ধুরা, আজকের মতো এখানেই পাঠকে বিরাম দিলাম। পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব।